সংসদের মেয়াদ, আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো 3 বছর আগে কি তারা সংসদের মেয়াদ 4 বছর হলে বিরোধিতা করতো? আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না। প্রধানমন্ত্রী 2 বারের বেশি 3 বার থাকবেন না, এই কথা কি তারা বিরোধিতা করতো? করতো না। এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে, কানের পাশে চলে এসছে, তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায়। এবং তারা, আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা বিদায়ের 72 ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল। আমি কৌতূহল বশত, কারণ আমি একজন সাংবাদিক, সব মহলে বিচরণ করতে চাই, আমি ওই জনসভায় গিয়েছিলাম। সেখানে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে আন্দোলন, অগাস্টের যে ভয়াবহ গণহত্যা, সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি? দেয়ালের লিখন তো 50% তাদের জন্য, শেখ হাসিনার জন্য 50%। বিএনপি, জামাত এবং নাগরিক। এইটা একটু বোঝার জন্য, নির্বাচনটা এমন কি খারাপ জিনিস? শেখ হাসিনা আমলে তো আমাদের গলায় এই ফাঁস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না। এখন নির্বাচন হইয়া আসবে, এটা কি এমন? মানে হ্যাঁ, জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই, আবার নির্বাচনের জন্য হইছেও তো। শেখ হাসিনা নির্বাচনটা খারাপ বলছি না, এবং আমি আপনাকে বলি, বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি। একটি রাজনীতি প্রিয় জাতি, যার ভোট প্রিয় জাতি, তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। এফডিসির নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই। কেননা এফবিসিসিআই নির্বাচন, ঢাকা চেম্বারের নির্বাচন, বিজিএমএ নির্বাচন, আর সর্বশেষ হাইকোর্টে নিজেদের মধ্যে মারামারি, মানে পরশ ভাইয়ের বড় হবে। আমি নির্বাচনকে খারাপ বলছি না, কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন, তাতে যেই দলই আসুক সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না। আমি রাজনীতি খুব পছন্দ করি, রাজনীতিবিদরা দেশ চালাবেন, তাদের এর ব্যাপারে আমার 100% সম্মতি আছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের ক্রেডিবিলিটি, আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি, পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে। কেননা তারা, আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন, ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না। কাজেই এই জায়গাটিতে বিএনপিকে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার করতে হবে। কিন্তু আচ্ছা ভাই, আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন, যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন, তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন? আমার কোনো আপত্তি নেই, আসলে আপনারা, আমি খালি 2টা বড় কথা বলি। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন। ডক্টর ইউনূস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও, যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি, সেটা উনি অনুসরণ করছেন? আপনি ওনাদের উপদেষ্টাদের কথা শুনেন ভাই, আপনি দেখেন ওনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ হেভি হার্ট ইউনূসকে মেনে নিছেন। তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে, নাহলে ইউনূস সাহেব যাবে, নাহলে সেনাপ্রধান যাবে। এগুলি কি? এবং চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ, আমার মাফ করবেন, এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া? আমি তো দেখতেছি না। গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন। তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার অ্যাকসেপ্টেবল না। আর আপনি যদি অনির্বাচিত সরকার, এটি তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তী হোক, যেই নামই ডাকেন, তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা। আপনি যে 3-4টি উদাহরণ দিলেন, আমি আপনার সাথে সবগুলোতে একমত। এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। আচ্ছা, অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি, তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। তারা এলিটিজমে বিলিভ করেন, তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী, তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন, তারা কেউ ক্লাসের ফার্স্ট বয়। অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই, এবং তারা, অবাক হয়ে লক্ষ্য করছি আমরা, তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম, আমরা শুনেছি তারা শিক্ষিত লোক, আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন, যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না, এই আমলে অন্তত আমি মামলাগুলো তুলে নিব না। আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন। কাজেই দেখুন, আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি। সরকারটির নাজুক অবস্থা, সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি, বিশেষ করে বিএনপির মতো দলকে, তাহলে আমরা যাবো কোথায়? কিন্তু আমরা তো গণতান্ত্রিক আশা পাই। এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তবুও আপনারা এই প্রশ্ন করতে চাই, রিপন ভাইকে আমরা বিএনপির কেমনি করবো? এটা বিএনপি তো আমাদের কথা শুনবে না, কারণ বিএনপি যে এই 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগে প্রশ্ন তুলতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আবার ধারণারও বাইরে ছিল 5 বছর 4 বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আসলে আমি খুব অবাক হয়েছি, কেননা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এই কথা বিএনপি যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং দেখুন, সংসদের মেয়াদ দেখেন, আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তার আচরণ যে আমরা অপছন্দ করি, কখনো কখনো যে ঘৃণা করি, এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না? বিএনপি 16 বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন? বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার 31 দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতার দৃষ্টি সীমার মধ্যে দেখছেন না। তাদের মাথায় কেন 3 বারের ব্যাপারটা এসছে আমি আপনিও জানেন, আমিও জানি।
এবং কেন তারা সরকারের মেয়াদ 5 বছর চান? দেখুন, শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট, তার যে, আমি একদিন সেদিন বলেছি আমাদের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে, কেননা